আজকে আমরা দেখব ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইনের দুইটা অপশন হয়, একটা হচ্ছে প্রিন্ট, একটা ওয়েব। ওয়েব বেস আর প্রিন্ট বেস। প্রিন্ট বেসের নির্দিষ্ট কিছু সাইজ আছে ইন্টারন্যাশনাল, আর ওয়েব বেস করতে গেলেও নির্দিষ্ট কিছু সাইজ আছে ইন্টারন্যাশনাল বানানো। ওয়েব বেস ব্যানার করতে গেলে আমরা কিসে বলবো? ফটোশপে। আর প্রিন্ট বেস ব্যানার করতে গেলে কোথায়? ফটোশপেও করা যায়, ইলাস্ট্রেটরেও করা যায়, ইনডিজাইনেও করা যায়, তিনটে সফটওয়্যার দিয়ে করা যায়। তো মেনলি আমি ফটোশপ দিয়ে দেখাবো। আর নির্দিষ্ট কোনো সাইজে কোনো ডিজাইন যখন করতে হবে, নির্দিষ্ট সাইজ, সেটা 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, যেটা নির্দিষ্ট সাইজ যখন কোনো ডিজাইন করবেন, সেটা ফটোশপ, ইনডিজাইন বা ইলাস্ট্রেটর, এটা কোনো বিষয় না। যে ডিজাইনটা আপনি করবেন, ইলাস্ট্রেটর করা হয় কেন? ইলাস্ট্রেটর প্রিন্টের ক্ষেত্রে বেশি করে, কারণ হচ্ছে যে ইলাস্ট্রেটর দেখবেন এক ফরম্যাট খুব ছোট একটা ব্যানারের জন্য ইউজ করে তারা, আবার একই ফরম্যাট টান দিয়ে অনেক বড় একটা ব্যানারের জন্য ইউজ করে। এই জন্য ইলাস্ট্রেটরে করা হয় যে একটা ফরম্যাট যখন বিভিন্ন সাইজের প্রিন্ট হয়, তখন ইলাস্ট্রেটরে করা হয়। আমি প্রথমে ওয়েব বেসটা দেখাচ্ছি। ওয়েবটা হয় পিক্সেলে। ওয়েবে যখন আপনি কাজ করতে যাবেন, ওয়েব ব্যানার যখন আপনি বানাবেন, বা ওয়েবসাইটের জন্য কোনো ওয়েবসাইটের জন্য অ্যাডের জন্য যখন কোনো ব্যানার বানাবেন, তখন হবে আপনার এটা পিক্সেলে। পিক্সেল হিসাব করে আপনাকে করতে হবে, কারণ হচ্ছে যে ওয়েবসাইট কখনো ইঞ্চি সাপোর্ট করে না, বা অন্য কোনো মাপ সাপোর্ট করে না পিক্সেল ছাড়া। সেক্ষেত্রে আপনার পিক্সেল ইউজ করতে হবে। আর ওয়েবসাইটে করতে গেলে 72 কালার অবশ্যই 8 GB ইউজ করতে হবে। এখন সাইজগুলো কীরকম হয়? আচ্ছা, আমি 1000 বাই 1000 একটা নিয়ে রাখলাম, এমনিতে একটা ক্যানভাস নিলাম। এখন দেখেন যে ওয়েবের ব্যানারগুলো কী ধরনের হয়। কিছু ব্যানার দেখবেন যে ওয়েবসাইটে থাকে এরকম, কিছু ব্যানার দেখবেন যে পুরো ওয়েবসাইটে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এভাবে থাকে। তো এটার সাইজ কত কীভাবে বুঝবেন? কারণ আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আছে। এখানে একটা পয়েন্ট আপনাদের দিচ্ছি যে এটার সাইজ, ব্যানার আপনার যত বড় হোক ওয়েবের জন্য, আর যাই হোক না কেন, সবসময় মাথায় রাখবেন এই ব্যানারটা কখনো 1920 পিক্সেলের বেশি না। কত পিক্সেল? 1920 পিক্সেলের বেশি না। এখন হচ্ছে যে 1920 কেন? আপনি দেখেন যে কোনো ওয়েবসাইট দেখেন, যেটাই দেখেন, আপনি যখন কোনো জিনিস একটা এইচডি ফরম্যাটে দেখতে যাচ্ছেন, সেটার উইথ কত হচ্ছে? 1920 পিক্সেলের বেশি কিন্তু হচ্ছে না। একটা ভিডিওর ফরম্যাট কত হয়? 1920 পিক্সেল বাই 1080 পিক্সেল সর্বোচ্চ। 1920 পিক্সেলের উপরে হিসাব করা হয় না। আপনি যদি এর ডাবলও করেন, সেটা যখন আপনি দিতে যাবেন তখন নিবে না। 1920-এর উপরে সাইজ নেই। হাইস্ট পিক্সেল বর্তমান 1920। এখন হাইটটা কীভাবে মাপবেন? বা হাইটটা তো আপনার দরকার আছে, হাইটটা দরকার। আপনি এটা নয় পাইলেন যে এটা ঠিক আছে, এরকমই হবে। হাইটটা মাপার জন্য কিছু টুলস আছে, বা আপনাকে যখন যে সাইটের জন্য কাজ করবেন, সেই সাইট থেকে বলে দেওয়া হয় যে এত বা এত পিক্সেল হবে। কারণ আপনি যে কাজটাই করতে চান না কেন, আপনি প্রিন্টের কাজ করতে চান, সেখানেও কিন্তু বলে দেওয়া হয় যে আপনার কত বাই কত হবে। ইঞ্চিতে তো বলে দেওয়া হয়। হ্যাঁ, আপনার ওয়েবের জন্য তার ইঞ্চি কাজ করবে, প্রিন্টের জন্য ইঞ্চি। আচ্ছা দেখেন এই ব্যানারটা দেখেন তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে না? এদের যদিও একটাই কালার দিয়ে করে, এটা যদি অন্য কিছু থাকতো তাহলে এখান থেকে এই পর্যন্ত। এটা তো একটা ব্যানার না? এটা এখন বলতেছি আমি ব্যানার, কারণ এখন আমি ইউআই এর ক্লাস করতেছি না। যখন আমি ইউআই এ যাব, নিউ ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার আছে, একটা এক্সট্রা নাম আছে, দুইটা ফোল্ডারে আপনারা ইয়ে করবেন, ঠিক আছে? একটা আলাদা ক্যাটাগরি কাজ আছে, এটা আমি বুঝাবো। এইটা দেখেন, আজকে এটা যখন হয়ে যাচ্ছে, এটা যখন আমি ইউআই এর ক্ষেত্রে ইউজ করবো, তখন এটা আমার হচ্ছে হিরো ইমেজ।
ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। তখন এই জিনিসটা হয়ে যাবে আমার কি হচ্ছে হিরো ইমেজ, এখন এটা ব্যানার হিসেবে আছে। এখানে কিছু এদের দেখেন পপুলার অ্যালবাম অনেক কাজ আছে এখানে। তখন তো ব্যানারের সাইজ, ওয়েব ব্যানারের সাইজ কমন কিছু সাইজ আছে। ওয়েব ব্যানার সাইজ এখানে নির্দিষ্ট কিছু সাইজ আছে। এখন এই ইমেজটা ওপেন করলে আপনি বুঝতে পারবেন এখান থেকে ওই রিকমেন্ডেড যে সাইজগুলো, এই দেখেন এখানে নির্দিষ্ট কিছু সাইজ আছে, এগুলো রিকমেন্ডেড সাইজ। এগুলো বেশিরভাগ ইউজ হয় এই সাইজগুলো, এই জন্য ধরেন যে এই সাইজগুলোকে সবাই একটা মডিফাই করে রাখছে। দেখেন তো অনেক সাইট আছে না, যে সাইটগুলোতে ঢুকলেই খালি মনে করেন যে লাফালাফি করে কিছু জিনিস এক টাইপের, এই জায়গাগুলো কিন্তু এই জিনিসগুলো ইউজ করা হয়। যেমন লাফালাফি করে, যখন লাফালাফি করে তখন ওটা কী হয়, ওটা জিপ ফরম্যাটে দেওয়া আছে। ওয়েব ব্যানার হচ্ছে জেপিজি, পিএনজি আর জিআইএফ, তিনটা ফরম্যাটে হয়। তিনটা ফরম্যাটে বেশি ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় জিআইএফ। তো এগুলো ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে এগুলো হয়। জিআইএফটা বেশি ব্যবহার করা হয় আপনার হচ্ছে 18+ ওয়েবসাইটগুলোতে জিআইএফটা বেশি ব্যবহার করা হয়। 18+ যদি কোনো অ্যাড থাকে তাহলে সেটাকে বেশি ব্যবহার করা হয় জিআইএফ। কারণ মানুষ ওই সাইটগুলোতে ঢুকলে বেশিক্ষণ স্থির করে না, আর ওরা অ্যাডগুলো এমনভাবে দেয় যে আপনি ওই সাইটটা মেইনলি যে কারণে তার থেকে অ্যাডগুলোই বেশি আকর্ষণীয় থাকে। আপনি যখন ওয়েবের জন্য কোনো ইয়া করতে যাবেন, ওয়েবের জন্য যখন আপনি কোনো ব্যানার বানাতে যাবেন তখন সেটাকে আপনি প্রিন্টের ক্ষেত্রে যতটা না আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবেন তার থেকে বেশি আকর্ষণীয় করে তোলার জন্য আপনার কাজ করতে হবে ওয়েবের ক্ষেত্রে। আর প্রিন্টের ক্ষেত্রে প্রিন্ট ব্যানার সাইজ, প্রিন্টেড ব্যানার সাইজগুলো আমি কিছুক্ষণ আগে বলছিলাম না যে একটা ছোট জিনিসকে টান দিয়ে অনেক বড় করে বাড়ায়। দেখেন এখানে কি সেই জিনিসটাই বুঝেছে না, হোয়াট সাইজ ব্যানার ডু ইউ নিড, আপনার যে সাইজটা দরকার সেই সাইজটাই আপনি ইউজ করবেন। এটার মধ্যে নির্দিষ্ট, হ্যাঁ ইঞ্চিতে। এখানে বিলবোর্ডের যে সাইজ, আমাদের বাংলাদেশের বিলবোর্ডের যে সাইজ সেটা কিন্তু ধরেন যে কত বাই কত হইতে পারে বিলবোর্ডের সাইজগুলো। ইন্টারন্যাশনালি বিলবোর্ডের একটা সাইজ আছে, সেটা হচ্ছে 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি বিলবোর্ডের সাইজ অনলি। এটা ইন্টারন্যাশনালি 70 বাই 30। হাইটটা 70, না ওয়াইড, হাইটটা 30, ওয়াইডটা না, ওয়াইড 70 বাই 30। বিলবোর্ডের সাইজ 70 বাই 30 ইন্টারন্যাশনাল মাপ। আর আমাদের বাংলাদেশে বিলবোর্ড দেখে কি মনে হয় এটা 70 ইঞ্চি বাই 30 ইঞ্চি আছে? ন্যূনতম 10 বাই 30 পিক্সেলের মধ্যে। হ্যাঁ। তো আমাদের আমরা যেহেতু ডিজাইন শিখতে এসছি, আমার বাংলাদেশকেও চিন্তা করতে হবে, নেপালকেও চিন্তা করতে হবে, ভুটানকেও চিন্তা করতে হবে, ইউএস ইউকে যা আছে সবাইকে চিন্তা করতে হবে। তো সবাইকে চিন্তা করতে গেলে আমাকে ইন্টারন্যাশনাল মাপটা মনে রাখতে হবে। রোল আপ ব্যানার দেখছেন না, সুপার মার্কেটে যান না আপনারা, সুপার মার্কেটে মোবাইলের অ্যাডগুলো দেখেন একটা স্ট্যান্ডের উপর এরকম একটা লম্বা ব্যানার, ওই ব্যানারে কিন্তু তেমন কিছুই লেখা থাকে না, শুধু কয়েকটা প্রোডাক্ট, কন্ট্যাক্ট ইনফরমেশন আর ওই প্রোডাক্টের কী কী সার্ভিস, জাস্ট ওই প্রোডাক্টের উপর 2টা বা 3টা ফিচার ওরা হাইলাইট করে, সেটাকে রোল আপ ব্যানার বলা হয়। আর এই রোল আপ ব্যানারটা জাস্ট উল্টাই দিলে, রোল আপ ব্যানারটা তো লম্বা, এটাকে জাস্ট উল্টাই দিলে ওইটা হয়ে যায় বিলবোর্ড ডিজাইন। সেম জিনিস আপনি যখন একটা রোল আপে করবেন না, যখন এটা উল্টাই দিয়ে কাজ করতে হবে তখন আপনি ঝামেলাটা করবেন, কারণ এখানকার যে এলিমেন্টগুলো সেই এলিমেন্টগুলো এখানে বসানোটা একটু কঠিন। এটা যদি আপনার বিলবোর্ড ডিজাইন হয় এরকম, এটা মনে হয় পুরো একটা অন্য চিন্তা করেন, এটা যদি বিলবোর্ড ডিজাইন হয়, এখানে আপনি একটা আপনার মতো করে চিন্তা করে একটা ডিজাইনগুলো ধরেন এখান থেকে এই পর্যন্ত শুরু করে এটা পুরোটা একটা ইমেজ দিলেন, এখানে আপনার যা ইনফরমেশন
বা ওই ইমেজটার উপর বা ওই প্রোডাক্টের উপর যা ইনফরমেশন আপনি এখানে দিলেন। যখন আবার এটাকে আপনি এই পাশে লম্বা করছেন তখন ঝামেলাটা হবে না, তখন তো রোল আপ ব্যানার বিলবোর্ড থেকে রোল আপ চলে আসবে। তো এ হচ্ছে ব্যানার। ব্যানার প্রথমে কি বলছিলাম, প্রিন্টেড আর ওয়েব পেজ। প্রিন্ট পেজ আর ওয়েব পেজ। প্রিন্টের জন্য হচ্ছে এই জিনিসটা দেখেন, প্রিন্টের এখানে এটা সবচেয়ে সহজ উদাহরণ মনে হয়েছে আমার কাছে, যে সাইজটা আপনার দরকার। আর ওয়েবসাইটে কিন্তু নির্দিষ্ট সাইজ থাকে। যারা এই জিনিসটা ফলো করে কারা জানেন, যারা ওয়েব ডেভেলপার তারা এই জিনিসটা বেশি ফলো করে। ডিজাইনাররা এটা ফলো করে না, কারণ হচ্ছে ডিজাইনাররা ফলো না করার পিছনে কারণ হচ্ছে যে ডিজাইনাররা জাস্ট সাইজটা জিজ্ঞেস করে। আপনি যেখানেই কাজ করতে যান সাইজটা জিজ্ঞেস করে, যে আপনাকে করা নিচ্ছে সেই সাইজটা দিয়ে দেয়। ফার্স্ট কাজ হচ্ছে যে আপনাকে সাইজ সম্বন্ধে জানতে হবে, এই সাইজটার সম্বন্ধে জানতে হবে। কারণ হচ্ছে যে দেখেন, আপনি যখন একই জিনিস 728 720 এই ব্যানার আর এই ব্যানার চিন্তা করেন, 728 720 90 আর এটা 300। আপনার একই ওয়েবসাইটের জন্য আপনার 3টা ব্যানার ডিজাইন করতে হবে। সেম 3টা ব্যানার ডিজাইন করতে হবে। একটা হবে এই যে এখান থেকে 1 নম্বরটা এইটা, আর একটা হবে এখান থেকে এটা। এই 3টা ব্যানার করার জন্য আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে। 3টা না একটা থিম করলে হবে। এখানে আপনি যে জিনিসটা ইউজ করতে পারবেন এখানে কিন্তু এটা পারতেছেন না, আবার এখানেও পারতেছেন না। আপনার প্রোডাক্ট কিন্তু একটা, তারা বলছে যে একই ডিজাইন আমার 3টা ব্যানার হবে, সাইজ 3টা হবে, 3 সাইজে করতে হবে। তখন কি ঝামেলাটা হবে না, যে ধরেন এই সাইজ আর এই সাইজ, একটা লম্বা আর 2টা বড়। এখানে তো অনেকগুলো সাইজ আছে, মানে কোনটা কিসের সাইজ এটাই তো বুঝলাম। আচ্ছা, এটা হচ্ছে যে হেডারের ক্ষেত্রে ধরেন যে আপনার ওয়েবসাইটে দেখুন এইটা আমার হেডার না, এখানে তো আমার সব কিছু আছে। কিছু ওয়েবসাইট দেখবেন যে এইটার উপরেও একটা অ্যাড থাকে, এই হেডিং এরিয়াটার উপরেও অ্যাড থাকে। সেক্ষেত্রে ইউজ করা হয় এই যে এই সাইজগুলো, এই যে এইগুলা, এই সাইজটা। আর ওয়েবসাইটে দেখবেন যে ঠিক নিচের দিকে এই পাশে লম্বা করে এই পাশে কিছু অ্যাড থাকে, সেই অ্যাডগুলোই হচ্ছে এই নিচের এইগুলো, এইটা। তারপর এই বক্সগুলো, সিম্পল এই বক্সগুলো এই ধরনের যেগুলো 4 কোণা বা এই ধরনের, সেই অ্যাডগুলো থাকে। এই যে দেখেন এখানে আমার ইমেজটা আছে না, এটা আমার প্রোডাক্ট ধরেন, ঠিক আছে। আমার এই পাশে টোটাল কন্টেন্ট থাকে, এই পাশে এই জায়গাটাতে অ্যাড থাকে। দেখেন এটা নিউ কালেকশন 20% ডিসকাউন্ট বোনাস। এখন এটা কি মনে হচ্ছে নিউ কালেকশন, কি এটা নিউ কালেকশন, সরি নিউ কাস্টমার এত পার্সেন্ট আপ টু $100। এটা যখন জয়েন করতে যাবেন তখন কোথায় যায়, একটা পেজ আসে। তো এটা ব্যানার, এটা একটা ব্যানার, তারা তো আপনাকে অ্যাড দিচ্ছে, এটা একটা ব্যানার। আচ্ছা, এই পাশে আমরা লম্বা অনেক, এই যে রোল আপের মতো লম্বা অনেক ব্যানারগুলো দেখলাম না। তারপর হচ্ছে যে ছোটোখাটো ব্যানার, ছোটো সাইজেরগুলো আসছিল না, এই যে এগুলো দেখেন তো এখানে আছে কিনা। হ্যাঁ, এগুলো সব ছোট ছোট এই যে এখানে অনেকগুলো বক্স হবে। হ্যাঁ, এইটা যেটা আছে, তাহলে দেখেন এই সবগুলো সাইজের দরকার আছে না, তারা কিন্তু এই সাইজ ভাই মানে যেটুকু সাইজ আছে আপনি যদি আরো বেশি সাইজ দেন অসুবিধা আছে। এখন আপনার জায়গা তো লাগবে, একটা পেজে যে পরিমাণ জায়গা আছে আপনার জায়গা তো লাগবে। আপনার কথা হচ্ছে আপনার ঘর আছে, যেরকম ঘর আপনি কিন্তু সেই অনুযায়ী তো আপনি জিনিস কিনবেন। আপনার ঘরটাই ছোট, আপনি মনে হয় যে একটা ঘর আছে আপনার 10 ফিট বাই 10 ফিট, আপনি একটা খাট কিনছেন 8 ফিট বাই 8 ফিট, ঠিক আছে। আপনি খাটটা বসালেন, খাটটা বসানোর পর আপনি চিন্তা করতেছেন 4 ফিট বাই 4 ফিট একটা টেবিলও বসাবেন। টেবিলটা কিনে নিয়ে এসে খাটের উপর বসেছে, মানুষটা ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠে টেবিলে, এটা কি বেশি ভালো হবে না? আপনার রুমের যে সাইজ সে সাইজ অনুযায়ী টেবিলটা খাটটা বসাবেন। আপনার সাইজে হচ্ছে এটুকু, আপনি চিন্তা করতেছেন ডাবল চিন্তা করে কোনো ওয়ে মানে কোনো অপশনে নেই একবারে। এখন এই সাইজ ডাবল সাইজ ইউজ করার একটা পদ্ধতি আছে। যদি দেখা যায় যে আপনার যদি এরকম কিছু বলা হয় যে আপনি যেটাই করেন এই বক্সের বাইরে যাবে না,
যেমন ফেসবুক কভার ফটোটা নির্দিষ্ট একটা সাইজ আছে না, কিন্তু এতদিন আপনি বিশাল বড় একটা ইমেজ দিল, সে নিচ্ছিল, কিন্তু তার দেখানো যতটুকু দরকার সে ততটুকুই দেখাইছে। আপনার যদি এরকম রিকমেন্ডেশন থাকে যে আপনি যত বড়ই করেন ওখানে যতটুকু জায়গা আছে ততটুকুই দেখাবে, তাহলে আপনি এই যে সাইজটা আছে এটাকে 100 দিয়ে গুণ করে যে সাইজটা আছে সেটা বানান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন আপলোড করবেন না, ওর যতটুকু এরিয়া দেখানোর মতো ততটুকুই দেখাবে। আপনি সুন্দর করে ডিজাইন করলেন বিশাল বড় একটা সাইজ, যখন আপনি যখন ফোকাস করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনার অর্ধেকেই নেয়। আপনার মেইন যে ফোকাসটা সেটাই নেয়, এক্সট্রা করে লাভ নেই, এক্সট্রা করে কোনো লাভ নেই। এক্সট্রা যেখানে যেটা দরকার সেখানে সেটাই করাটা বেটার। বা কিছু যদি আমরা কম দিই অসুবিধা আছে? কম কম বলতে মানে ছোট করে, হ্যাঁ, ছোট করে দিলে তো মানে ওটা যে মানে ওখানে তো ওরা অনেক বক্স দিছে, আমরা কিছু কম, মানে অতগুলো আমার প্রয়োজন নেই। এইখানে হ্যাঁ, এখানে অনেক দিছে, আমার অতগুলো এখানে তো তারা দিছে হচ্ছে যে রিকমেন্ডেশন সাইজগুলো আছে ওয়েবের জন্য। যতগুলো সাইজ আছে ততগুলো আছে, এক এখানে পেজের জন্য না এটা। এটা এক শুধু পেজের জন্য না, এটা হচ্ছে যতগুলো স্ট্যান্ডার্ড যতগুলো সাইজ আছে recommended সবগুলো size দেওয়া আছে, আছে। ততগুলো এখানে দিছে। এবং বিভিন্ন ক্ষেত্রে এগুলো লাগবেও। এটা লাগবে। এগুলো বিভিন্ন ক্ষেত্রে, যেমন এখানে দেখেন বেড কত 65, বেড 65 এ দেখেন যে সব ছোট ছোট ব্যানার। আবার অন্য কোনো একটা সাইডে যান, ওখানে দেখবেন যে বড় বড় ব্যানারগুলো ইউজ করা আছে, এই ব্যানারগুলো ইউজ করে, আবার এই ব্যানারগুলো ইউজ করে। এখন যদি আমি আপনাদের দেখাইতে যাই অনেক কিছু দেখাইতে হবে, কারণ হচ্ছে যে 18+ ছাড়া ব্যানার খুব কম ইউজ করা হয়। 18+ ওয়েবসাইট ছাড়া ব্যানার খুব কম ইউজ করা হয়, কারণ এখন সবাই এই ধরনের স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করতেছে। আগে করতে এই ধরনের সাইজ ইউজ, এই স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করতে গেলে এখানে অ্যাড খুবই কম। এখন সব মানুষই চায় আমার সাইডে কোনো অ্যাড থাকবে না, যারা ইউজার আসতেছে অ্যাড ফ্রি, যারা ইউজার আসতেছে তারা যেন আমার সাইটটা ইউজ করে মজা পায়, এই ধরনের চিন্তা করে। এই জন্য কি ব্যানার ডিজাইন চলে না, ব্যানার ডিজাইন তো চলে, ব্যানার ডিজাইন কিছু দরকার হয়। প্রিন্টে চলে যায়, প্রিন্টে কি এখানে কি দেওয়া আছে, আপনার সাইজ অনুযায়ী আপনি করে নেন, মানে এই সাইজ করছে এটাকে টান দিয়ে আবার এই পর্যন্ত, এবার এই পর্যন্ত, আবার এই পর্যন্ত। রিকমেন্ডেড কোনো এটার সাইজ নাই। তো অতএব আমি জাস্ট ইন্টারন্যাশনালি দুইটা সাইজের কথা বলছি। কি বলছিলাম? প্রিন্টের জন্য দুইটা সাইজ বলছিলাম, বিলবোর্ড আর রোল আপের জন্য সাইজটা কত ছিল? 1920 না 70/30 70/30। তো 70/30 বিলবোর্ড ডিজাইন বা রোল আপ ব্যানার ডিজাইন। আমি যদি এখন 70/30 নিয়ে এখানে রোল আপ একটা বা বিলবোর্ড করতে যাই, তাহলে দেখেন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পিসির কন্ডিশনটা কোথায়। এটা কত? 30। তাহলে রেজুলেশন কত হবে আমার? 300। কালার CMYK, কারণ এটা প্রিন্টে যাবে। প্রিন্টেরটা প্রিন্টের জন্য CMYK, অলওয়েজ CMYK ইউজ করবেন। ওয়েবের জন্য সবসময় RGB, ওয়েবের জন্য সবসময় RGB, কারণ আপনি দেখেন প্রিন্টের জন্য আপনি CMYK-তে সেভ করে কিছু ইমেজ আছে, যেমন বিজনেস কার্ডটা বিশেষ করে CMYK-তে আপনি সেভ করেন, সিম্পল। CMYK সেভ করার পর এটা ওয়েবে আপনি যখন পোস্ট করবেন বা আপনি ফেসবুকেই পোস্ট করেন, তখন দেখবেন যে আপনার ফটোশপ থেকে বের করে নিয়ে আসে যে কালারটা আছে, যখন পোস্ট করার কিছুক্ষণ পর দেখবেন যে কালারটা আছে, কারণ সে অটোমেটিক কনভার্ট করে নেয়। আবার কিছু কিছু সাইট আছে যেটাতে আপনার মানে CMYK কালার আপনি পোস্টই করতে পারবেন। যখন CMYK দিচ্ছেন ওরা সুন্দরভাবে লিখে দিচ্ছে যে CMYK নট সাপোর্ট, ঠিক আছে, আপনি তো কিছু করার নেই। এখন আমি জাস্ট একটা বিলবোর্ডের ডিজাইন আমি জাস্ট সিম্পলে দেখাই দিই। আমি এখন যে সার্কেলটা নিলাম সেটা হচ্ছে যে আমার ইমেজ থাকবে এখানে। বিলবোর্ড মানেই তো একটা বিশাল ইমেজ, বা অ্যাড মানে ব্যানার মানে হচ্ছে কোনো কিছুর অ্যাড করা মানেই বিশাল একটা ইমেজ থাকে, ফিচার কিছু একটা ফিচার করা থাকে। আচ্ছা, এইটা নিলাম আমি ইমেজ সাইজ বা ইমেজের জন্য। এখন আমার কথা হচ্ছে যে এইটাকে আমি একটু এরকম করবো। হ্যাঁ, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবো, আমার এই জায়গায় ইমেজটা ফিচার দেবো, আমার এই জায়গায় এইটার সম্বন্ধে যা দরকার আমি এখানে লিখবো। তো এটাকে এখন কীভাবে করবো? তাহলে তো সহজ পদ্ধতি, আপনারা জানেন যে পেন টুল দিয়ে নিলে আমার ভালো হতো।
কিন্তু আমি চাচ্ছি এটাকে কাস্টমাইজ করবো। এটাকে কাস্টমাইজ করার জন্য এখান থেকে দেখেন এই টুলসটা ডাইরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে এখান থেকে শিফট ধরে এটাকে একটু এই পাশে নিয়ে আসবো, চলে আসছে না? আবার দেখুন উপর থেকে এটাকে আমি নিচে নিয়ে আসবো, এটাকে এখানে নিয়ে আসলাম, এটা এই অবস্থায় চলে আসবে। এখন এখানে যদি আমি দুইটা শেপ নিয়ে রাখি, বা এখান থেকে তো ইমেজটা চলে যাবে, রাইট বাটন ক্লিক করলাম, কনভার্ট টু, দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এটা যখন স্মার্ট অবজেক্ট রূপান্তর হয়ে যাচ্ছে, তখন এখানে ডাবল ক্লিক করলে, এই থাম্বনেইলের উপর ডাবল ক্লিক করলে, এখানে যদি এখন ডাবল ক্লিক করি তাহলে নিউ ট্যাবে ওপেন হবে, বা রাইট বাটন ক্লিক করে এডিট কন্টেন্ট, এডিট কন্টেন্ট করলে এখানে কি এখানে চলে আসছে না আমার ইমেজটা? এখানে কোনো ইমেজ আছে, ধরেন আমি এই লগোটা দিয়ে আমি এখানে দেবো, বা এটা একটা, এই লগোটা একটা কোম্পানি, এখন কি হবে, এটা তো মানে এই জায়গাটা তো কাটা ছিল, কিন্তু আমার তো পুরো ইমেজটা পুরো জায়গাটা এটা ফিল হয়ে গেছে। এখন কি হবে, রাইট বাটন ক্লিক করবেন, এটা কি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এই পজিশনে চলে আসছে না? সিম্পল, এখানে একটা ক্লোজ বাটনটাতে ক্লিক করবেন আর ইয়েস করবেন, হ্যাঁ সেভ হয়ে কোথায় যাবে এটা? এটা সেভ হয়ে কোথায় যাবে? আমার এই যে অরিজিনাল যে ট্যাবটাতে আমি স্মার্ট অবজেক্ট বানাইছিলাম এই জায়গাটা, সেই এখানে এসে এইটার ভিতরে আলটিমেটলি সেট আপ হয়ে যাবে। আচ্ছা দেখেন, এই বিলবোর্ডটা হচ্ছে এটা অনেক বড় একটা যে আপনাদের বলবেন নাকি যে যদি আপনাদের ল্যাপটপ থাকে কাজ করার দরকার নেই, আমি মনে করেন যে জোর করে হইলেও আমি এখানে দেখাচ্ছি, ল্যাপটপে এই কাজ প্রফেশনালি এই কাজটা করার দরকার নেই, হচ্ছে যে বেশি দিন টিকতে পারবে না, ল্যাপটপে কোরাই 7 হলেও কোনো লাভ নেই, আর ডেস্কটপে আপনার ডুয়েল করেই যথেষ্ট। আমাদের তো সবারই ল্যাপটপ, আমাদের এখানে ডেস্কটপ ডুয়েল করেই যথেষ্ট, ল্যাপটপ সাপোর্ট করে নাকি? সাপোর্ট করবে, সাপোর্ট করে। সাপোর্ট করবে, কিন্তু এটা অনেক বড় তো, নিচে দেখেন প্রেশার অলরেডি হবে। অলরেডি কত হয়েছে, 720 মেগাবাইট। আপনি যে এর আগে যত কাজগুলো করছেন এখানে কখনো খেয়াল করছেন কিনা জানি না, এখানে না, খেয়াল আমাদের করছেন, আসে নাই। খেয়াল করলে দেখতে হবে। আসে নাই না, আসছিল আমরা খেয়াল করিনি। আসে নাই, এটা তো যে আপনি দেখেন নাই কোনোদিন, এই জন্য বলছেন আসে নাই। আচ্ছা, এখন আমি এখানে কি বলছিলাম, আগে বলছিলাম যে এখানে আমি দুইটা শেপ দেব, কন্ট্রোল টি, এই জায়গায় নিয়ে যাই, এখান থেকে ঘোরা, আবারও এটা কি করবো, জাস্ট কন্ট্রোল জে দিয়ে কি করলাম আমি এটাকে কপি এখানে দিব, অর্ডার দিয়েও তো করবে। হ্যাঁ অল্টার দিয়েও হয়, এখন যা আপনার যেভাবে সুবিধা হবে আপনি সেভাবেই করবেন। আমার যেমন কন্ট্রোল জে দিলে আমার জন্য সুবিধা হয়, এভাবে করছে, আপনার যদি এভাবে সুবিধা আপনি এভাবে করেন। তো এখানে একটা কালার ইউজ না করে আমরা এখানে কি করতে পারি, দুইটা কালার ইউজ করতে পারি। এই জায়গাটা আমি ফাঁকা রাখছি এই জন্যই যে দুইটা কালার ইউজ করবো, এখানে সেম জিনিস, এই দুইটাকে কী করবেন, কন্ট্রোল জে দিয়ে আপনি কপি করে নেবেন। তাহলে ফার্স্ট হচ্ছে আপনার এটাকে আপনি এখানে বসান, এখানে বসান, এখানে কালারটা ডাবল ক্লিক করে হ্যাঁ এই কালারটা ইউজ করি, তারপর এখান থেকে ডাবল ক্লিক, এটা দুইটা একসাথে হয়ে গেছে, দেখ সেম একটা জিনিস এখানে বসে দেবেন, তাহলে কোনটা ছিল, এটা ছিল। আবার এটা তো বাড়তি থাকেই গেল, এটা বন্ধ করার জন্য এই দুইটা লেয়ার ছিল না আমার, এই দুইটাকে আমি নিচে নিয়ে আসলাম ইমেজের উপরে, আর এই দুইটা নিচে,
এটাকে ভিতরে এটাকে এই পর্যন্ত নেন, আবার এটাকে যে কালারগুলো ইউজ করলে বেটার মনে হয়। এই কালারটা দেখে মোটেও ভালো লাগতেছে আমার দেখতে। আমার এর আগে লালটাই ভালো ছিল, বা এখানে যদি আমি ব্ল্যাক কালারটা দিই এটাই ভালো হবে। তারপর এখানে যা ইনফরমেশন থাকে, ইনফরমেশনের মধ্যে সবচেয়ে কঠিন যে বিষয়টা টাইপোগ্রাফিটা, তো মনে হয় আমি গত ক্লাসে দেখা দিয়েছিলাম। টাইপিংয়ের বিষয়টা মাথায় রাখবেন, এখানে সেভাবে করবেন। প্লাস হচ্ছে এখানে যেহেতু একটা কোম্পানির আপনি ইয়ে করতেছেন, সেই কোম্পানির লোগোটাই যদি এখানে ফোকাস, লোগো কখনো ফোকাসে থাকে না, লোগোর ইমেজটা কখনো বড় করে দেওয়া থাকে না। সেক্ষেত্রে এখানে তার ফিচার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট ইমেজটা দেওয়া থাকে, দেন ফার্স্ট কী যায়, লোগোটা যায়, বা কোম্পানির নেম বা প্রোডাক্টের নেম। এমন কিছু কিছু কাজ আছে যেখানে হচ্ছে যে কোম্পানির নেমটাই আগে থাকে, পরে প্রোডাক্টের পরিচিতি। আর কিছু কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলোকে মোটামুটি সবাই চিনে, তারা কি করে, তার প্রোডাক্টের সব কিছু আগে দেয়, কোম্পানির নামটা আছে শেষে, বা লোগোটা সবার শেষে ছোটো করে থাকে আবার। তো আপনি সবসময় চিন্তা করবেন যে ফিচার কোনো কোম্পানি, ফিচার কোনো ওয়েবসাইট, ফিচার কোনো বা ব্র্যান্ডের কোনো জিনিসকে নিয়ে চিন্তা করবেন। তাদের লেভেলে যে ডিজাইনগুলো আছে আপনি সেই লেভেলের ডিজাইনগুলো চিন্তাধারা করেন, তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা প্রফেশনাল মনে হয়েছে। আপনার চিন্তাধারা যত উপরে থাকবে আপনার কাজটা তত হবে। আপনি যদি চিন্তা করেন না আমি নতুন চিন্তা করেন, সেটা নিজের সাথে যুদ্ধ করেন যে না আমি নতুন। যখন আপনি একটা কাজ করতে যাবেন তখন মনে করেন যে না, প্রফেশনালরা যা পারে আমিও তাই পারবো। জাস্ট থিঙ্ক এটা বলবেন যে প্রফেশনালরা যা পারে আমিও তাই পারবো। তারাও টুলসের কাজ জানে, আমিও টুলসের কাজ জানি। শুধু পার্থক্য আমার এইটুকুই যে তারা আইডিয়াটা জেনারেট করতে পারে, আমি এই মুহূর্তে পারতেছি না। শুধু এইটুকু পার্থক্য রাখবেন তাদের থেকে। এটুকু যদি পার্থক্য রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি পারতেছেন, অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আসলে ডিজাইন করার জন্য খুব ভালো ডিজাইনার হইতে হয় না, খুব ভালো টুলস সম্বন্ধে জানতে হয় না। ভালো ডিজাইন করার জন্য ভালো আইডিয়া জেনারেট করতে হয়, আর ইউজার এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে জানতে হয়, মানে ইউএক্সটা সম্বন্ধে জানতে হয়। আমি যে এই ডিজাইনটা যে আমি করবো, এই ডিজাইনটা কি আমি আমার জন্য করব না কিছু ইউজারের জন্য করব? এখন মানে সুপার মার্কেটে যে মার্কেটগুলোতে রোল আপ ব্যানারগুলো থাকে, সুপার মার্কেটে আছে, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সে আছে কিনা সুপার মার্কেটে দেখা যায় যে আপনি ঢুকলেই মাঝে মাঝে কিছু কিছু ব্যানার আছে যেটা দেখে আপনিও আটকে যান, কিন্তু ওই প্রোডাক্টটা আপনার দরকার না, আপনি তারপরেও কী করেন, পরে দেখেন যে আসলে এটা কী আছে। যদি ইন ফিউচারে আপনার লাগে, আপনি চিন্তা করেন ইন ফিউচারে যদি আমার লাগে, কিন্তু আপনি আটকাই গেছেন কিসের জন্য? ধরেন একটা মোবাইল, আপনি মোবাইলটা দেখে আটকান না, আপনি ব্যানারটা ডিজাইনটা দেখে আটকেছেন, কারণ সেই ব্যানারের ডিজাইনটা আপনার টানে আটকেছে। ডিজাইনটা কিন্তু আপনার টানে আটকেছে এই জন্য, ভালো লাগছে এই জন্য। আপনি চিন্তা করেন যে যখন এদের কোম্পানির এই ফিচার ডিজাইনটা ভালো থাকে, তাহলে এদের প্রোডাক্টটাও ভালো থাকবে। প্রোডাক্ট বেস ডিজাইন করতে হবে, এমনিতে শুধু ডিজাইন করলে হয় না। ডিজাইন করতে গেলে অনেক মানে চিন্তা করতে হবে। আমি যখন একটা ওয়েবসাইট নিয়ে আমি মনে হয় আপনাদেরকে দেখেছিলাম ফ্রেমওয়ার্কটা, আমি একটা ফ্রেমওয়ার্কই করি 7 দিন 8 দিন থেকে একটা পেজে ডিজাইন করতে, তাহলে আরও কতদিন সময় লাগবে। স্বাভাবিকভাবে চিন্তা হয় যে ডিজাইন করতে অনেক সময় লাগে, ডিজাইন করতে তখন বেশি সময় লাগে, কারণ আমার কী কী দরকার ছিল ওই ডিজাইনটার জন্য, আর কী কী করতে হবে আমাকে, সব কিন্তু আমি নোট করে রাখছি। আমি জাস্ট ডিজাইনটা কমপ্লিট করবো। একটা ডিজাইন করার আগে চিন্তা করেন সেটা ইউজারের জন্য কতটা হেল্পফুল হবে, সুবিধা হবে, আপনার ইজি হবে, আপনার তাতে ডিজাইনটাতে কী পজিটিভ মেসেজ আছে, এই জিনিসগুলো অলওয়েজ চিন্তা করতে হবে। কারণ আপনি ডিজাইন শুধু করে যাচ্ছেন কিন্তু ডিজাইনে কোনো মেসেজ নেই। অলওয়েজ চিন্তা করবেন একটা ডিজাইনে পজিটিভ কোনো মেসেজ রাখা। যদি মেসেজ রাখার চিন্তা করেন, পজিটিভ যখন মেসেজ থাকবে তখন আপনার ডিজাইনটার ভ্যালুটা বাড়ে যাবে। হয়তো বা দেখা যাবে যে প্রফেশনালদের চেয়ে আপনার ডিজাইনটা একটু দেখতে খারাপ লাগতেছে, বাট প্রফেশনালরা যে ডিজাইনটা করছে তাদের ডিজাইনটা দেখতে সুন্দর লাগতেছে, বাট সেটাতে কোনো মেসেজ নাই। আপনার ডিজাইনটা একটু খারাপ আছে, বাট সেটাতে আপনার একটা মেসেজ আছে, হার্ট টাচিং মেসেজ। এখানে কি আছে দেখেন এক্সপোর্ট। আমি যদি এক্সপোর্টটাতে শুধুমাত্র এক্সট্রাতে যদি এই অ্যারোটা আছে,
এটা না থাকলে কি এতটা সৌন্দর্য এটা ফুটে আসতো? না এক্সপোর্ট মানে কি বলেছে যে কোনো কিছু পাঠানো, উপর দিক দিয়ে দিলে মানে ভালো হয়। সোজা উপরে দিলে কিন্তু মানে ওটা হ্যাঁ মনে হচ্ছে ভালো লাগতো, কিন্তু আসলে ভালো লাগতো না। কারণ হচ্ছে যে এর একটা নির্দিষ্ট এরিয়া আছে, এটা যত বড় দেওয়া আছে এত বড় উপরে দিলে এটার যে সাইজটা আছে, ডিপেন্ডিং ওর সাইজটা আছে সেটা ঠিক মানে ওটা দিয়ে ঊর্ধ্বগতি বুঝাইতো। হ্যাঁ ঊর্ধ্বগতি বোঝাইতো, ঠিক আছে। কিন্তু অ্যারোটা দেওয়ার মূল কারণ হচ্ছে কি, অ্যারোটা দেওয়ার দিলে আমাদের কি বোঝায় যে গতি বা পাঠানো বা এদিকে যেতেও হবে। জাস্ট অ্যারোটা দিয়ে এটাই নির্দেশনা। বোঝাচ্ছে। নির্দেশ করা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বাসায় চেষ্টা করেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ফার্স্টের দিকে ডিজাইন কপি করুন। যত বেশি ডিজাইন কপি করতে পারবেন তত প্রফেশনাল কাজ করতে পারবেন। এর আগে ডিজাইন কপি করছেন কিনা জানি না, আমি আপনাদেরকে বারবারই বলবো যে ডিজাইন কপি করেন, শেখার জন্য কপি করেন। প্রয়োজনে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে ডিজাইন রিলেটেড, সেই গ্রুপগুলোতে জয়েন করেন, কপি করেন, পোস্ট করেন যে ভাই আমার ভুলগুলো কোথায় একটু বলে দেন। ওখানে দেখবেন যে অনেক প্রফেশনাল আছে। আমি এখনও জাস্ট পোস্ট করি, আমি একটা ডিজাইন করি, স্ক্রিনশট নেই, ফটোশপে স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট করি, এনি সাজেশন ফর ডেভেলপ। আমি এইরকম ক্যাপশনটা দিয়ে আমি পোস্ট করি, এনি সাজেশন ফর ডেভেলপ। আমি কাল 2 দিন আগে পোস্ট করছি, আজকে আমার কয়েকটা কমেন্ট আসছে। কমেন্টের মধ্যে বাংলাদেশে 2জন কমেন্ট করছে, 2জন বাংলাদেশের বাইরে। আমার কাজে লাগবে তো। আমি জাস্ট রিপ্লাই কি লিখছি, 2-3-4 জনকে আমি লিখছি থ্যাঙ্কস। এখন জাস্ট আমি যদি থ্যাঙ্কস লিখে ওই পর্যন্তই থেমে থাকি তাহলে কিন্তু লসটা আমার, তাদের না। তারা কিন্তু আমার ভুলটা ধরা গেছে। আমি আজকে চিন্তা করছি এটাকে তারা যেভাবে বলছে 4 জনেরই মতামতটাকে আমি এক জায়গায় করে সেই কাজটা করব, বেটার আউটপুটটা দিয়ে আবার তারা যে কষ্ট করে কমেন্ট করছে কমেন্ট সেকশনে আমি আবারও এটা পোস্ট করব। আপনি যখন তাদের কমেন্ট সেকশনে করবেন, যারা কমেন্ট করছে তারাও খুশি হবে। আপনি পোস্ট করেন, আবারও পোস্ট করেন, নতুন করে পোস্ট করেন যে বড় ভাইদের মতে বা এক্সপার্টদের মতে আমি কিছু ভুল ছিল সেটা ঠিক করে আবার পোস্ট করলাম, এখন ঠিক আছে কিনা। যদি আপনি কমেন্টে করেন তাহলে অ্যাটলিস্ট তারা জিনিসটা দেখার জন্য নোটিফিকেশনটা পায়। আপনি যখন পোস্ট করবেন তখন নোটিফিকেশন নাও পাইতে পারে। তারা হয়তো আপনার ডিজাইনটা দেখে লাইকও দেবে না, কিছু করবে না, জাস্ট এক পলক দেখবে, দেখে যদি ভুল থাকে আবারও তারা কমেন্ট করবে। আর যদি ভুল না থাকে, যখন দেখবেন যে ওই গ্রুপগুলোতে যখন আপনি পোস্ট করবেন, যখন দেখবেন যে আপনার কমেন্ট করার মতো কোনো পাবলিক নেই, শুধু লাইক দিয়ে যাচ্ছে, 4 থেকে 5টা লাইক করবে বা 10টা 20টা লাইক করবে, আর বেশি কিন্তু না। যখন দেখবেন যে শুধু লাইকেই পড়তেছে আর কোনো কমেন্ট করতেছে না, তখন বুঝবেন যে না আপনার ডিজাইনে একটা কোয়ালিটি আসছে। এ পর্যন্ত যা ডিজাইন করছেন, বিজনেস কার্ড করছেন না, কি করছেন? এই ব্যানার দিয়ে শুরু, এটাই প্রথম। ব্যানার দিয়ে যেহেতু শুরু, ভাই যে টিউটোরিয়ালটা দিছে প্লাস আমি যে রেকর্ড চলছে, সম্পূর্ণ কথাগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। আমি যে কথাগুলো বলছি এগুলো আপনার মাথায় রাখবেন, দেন কয়েকটা ব্যানার আপনি বাসায় যে কপি করবেন। আচ্ছা, এখানে ব্যানার ডিজাইন লিখে যদি সার্চ দেয় তাহলে অনেক ব্যানার আসবে। ব্যানার সাইজ নেই, এবার ব্যানার ডিজাইন আমরা সার্চ করব। ডিজাইন, ব্যানার ডিজাইন লিখে সার্চ করবেন। না এটা ব্যানার ডিজাইন লিখে সার্চ করবেন। এই ডিজাইনগুলো করার চেষ্টা করবো। এই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন। আর আমি ফেসবুকে একটা গ্রুপের নাম দিচ্ছি বি ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন শিখুন, গ্রাফিক্স ডিজাইন গ্রুপ বা গ্রাফিক্স। ফেসবুকে যখন গ্রাফিক্স ডিজাইন লিখবেন অনেকগুলো গ্রুপ আসবে, গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাপ্রুভ গ্রহণ করবে, তখন আপনি সেগুলোতে জয়েন করতে মানে পোস্ট করতে পারবেন। কি নাম? বিডি বি ডিজাইনার, বি ডিজাইনার গ্রাফিক্স ডিজাইন শিখুন। তারপর হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন গ্রুপ, ক্রিয়েটিভ ডিজাইনার, এই ধরনের কিছু গ্রুপ আছে, এগুলোতে জয়েন করবেন। এই গ্রুপগুলোতে জয়েন করবেন, জয়েন করার পর আপনি ওখানে পোস্ট করবেন। ধরুন সিম্পল দেখেন, এই ব্যানারটা যদি আপনি করে ওখানে পোস্ট করেন, এই ব্যানারটাই যদি আপনি কপি করে পোস্ট করেন, তারপর আপনার ভুল মানে সম্ভবত দেখা যাবে যে ভুল ধরার জন্য ভুল অনেকেই ধরে দেবে। আপনি কপি করেও যদি পোস্ট করেন, এখানে কি উল্লেখ করে দিতে হবে যে এটা আমি কপি করে করছি? হ্যাঁ কপি করছি, যখন করে নিজে যখন কপি করছি লিখবেন, তখন দেখবেন যে
অনেকেই দেখবেন যে ওটাকে সুন্দর করে জাস্ট চিন্তা করবে যে কপি কোথা থেকে করছেন এটা চিন্তা করবে। যখন আপনার ডিজাইনটা দেখবে যে একবারে প্রফেশনালি হয়ে গেছে 100%, যখন আপনার 100% হয়ে গেছে তখন কিছু বোঝা যায় এখানে ভুলটা কি? কোথায়। এখানে ভুল Design- হচ্ছে আপনার ডিজাইন, আপনার শেপ হয়তো- ঠিক থাকবে না, অথবা- আপনার ইমেজে প্রবলেম আছে, দিয়ে দেখেন তাহলে বাস্তবে যখন দেখবেন নিজে হ্যাঁ, তখন যখন আপনার দেখবো তখন বুঝতে তখন আপনি হয়তো সবচেয়ে ভালো কালার বুঝতে ম্যাচিংও পারবেন। ঠিক না হতে পারে, এমন হতে পারে। হ্যাঁ। এগুলো তো- আপনার টাইপিং এর প্রবলেম হতে পারে, আপনার কালারের প্রবলেম হতে পারে। আপনি ঠিক আছে কপি করতেছেন, কাজটা করার কিছুক্ষণ পর আমি মনে হচ্ছে কালারটা আমি আমার মতো ইউজ করি, ঠিক আছে আমি কপি করতেছি, এই ডিজাইনটাই আমি বানাবো, কালারটা আমি আমার মতো করে ইউজ করি। মানে দেখবেন যে এমন কালার ইউজ করে ফেলেছেন, সাদার সাথে লাল, লালের সাথে কালো, কালোর সাথে কি উল্টা পাল্টা কালার ইউজ করে ফেলেছেন যেটা আপনার চোখের জন্য ক্ষতি করে। কিছু কিছু কালার আছে আমরা এমনভাবে ইউজ করি যেটা আসলে আমাদের মানে সাপোর্টেড না, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে সবচেয়ে বেশি ভুল হয় এগুলো মানে 70-30-এই আছে না? এগুলো 70-30-এর সাইজে, কিন্তু এগুলো ওয়েব ব্যানার। Web banner। আচ্ছা, নিচে লাল যে ইয়াটা, ডান দিকে লালটা। এটা? এটা হ্যাঁ, এটা হচ্ছে ইনফোগ্রাফি। এই প্লেট টপ। এটা মনে হয় কয়েক ডলার এটা দাম। কি 70-30? না, না। 37 না, এটা তো size। এটাই হচ্ছে ওয়েবের জন্য, এগুলো হচ্ছে ওয়েবের জন্য, ওয়েবের ক্ষেত্রে এগুলোকে আপনার কি বলে 220 220, এটাকে কি ইনফোগ্রাফিক্সের নির্দিষ্ট সাইজ আছে, কিছু কিছু সাইজ আছে। মানে দেখেন এটার মনে হয় রেট দেওয়া আছে, আপনি অরিজিনালটা ডাউনলোড করতে গেলে আপনি এখানে ডাউনলোড করতে সাইন ইন করতে হবে। সাইন ইন করতে Sign গেলে করা হবে। সেটা যেটা আপনার বলো না, সাথে সাইন ইন ছাড়া দেবে না। এতো ওয়াটারমার্ক ইয়া করা যাবে না? হ্যাঁ টাকা লাগবে এটা কিনতে গেলে। এখান থেকে কিছু দেখেন, এটা দেখেন, এগুলো দেখেন, just এটা ওপেন করবেন, এরকম কপি করেন। আমি এই ব্যানার দেখাই দিব নেক্সট ক্লাসে, ইনফোগ্রাফিক আমি নেক্সট ক্লাসে দেখাবো, নেক্সট ক্লাসে আমি ওয়েব দেখাবো, ওয়েব ব্যানার দেখাবো, মানে এক কথায় নেক্সট আগামী কয়েকটা ক্লাসে আমি ওয়েব ব্যানার দেখাবো। তার আগে আপনারা ব্যানার ডিজাইন লিখে দিয়ে সামনে যা আসবে তার মধ্যে যেগুলো পছন্দ হয় এগুলো কপি করেন, যেহেতু আপনাদের মাঝখানে একটা দিন গ্যাপ থাকে, তারপর ক্লাস থাকে, জি। ট্রাই করেন। আর সবচেয়ে কথা হচ্ছে কি ভাই যে ধৈর্য নিয়ে একটু আগান। আপনারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন কিনা সেটা বড় কথা না, শেখাটা মেন কথা। মেন কথা হচ্ছে শেখাটা। আপনি যদি প্রফেশনাল কাজ পারেন তাহলে আপনার জন্য কাজের অভাব নেই, আর যদি আপনি কাজ না পারেন সারাদিন মার্কেট প্লেসে বসে থাকলে কোনো লাভ নেই। হয়তো বা ইংলিশ ভালো পারেন, আপনি ইংলিশে বুঝাইছেন বায়ারকে, সে কাজটা দিছে, যখন আপনি কাজটা দিবেন তখন দেখবেন যে যখন চেঞ্জ দিতেই থাকবে 3-4 বার যখন চেঞ্জ হয়ে যাবেন তখন মেজাজটা আপনার খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তখন মেজাজটা খারাপ হয়ে যাবে। কারণ আপনি প্রফেশনাল কাজ জানেন না, আপনি প্রফেশনালি বুঝাইতে পারছেন, তাকে বুঝাইতে পারছেন আমি পারি, সেই কাজটা আপনাকে দিয়ে দিয়েছে। এখন তো ঝামেলাটা কিন্তু সে পড়ে না, আপনি করছেন, তার যতক্ষণ না পছন্দ হচ্ছে না ততক্ষণ কিন্তু সে রিভিশন দিচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম যে আগে প্রফেশনালি শিখেন, একটু সময় লাগবে।